72-এর সংবিধানকে উড়ে দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, এটাকে রিসেট বাটন টিপ দিতে হবে, এই কথাগুলো আসা মানে হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও, ইতিহাস জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করো। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এই সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনে বারবার হানা দিয়ে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। পৃথিবীর যে কোনো দেশে গণঅভ্যুত্থান, বিপ্লব, সংবিধান, আইন মেনে হয় না। আপনি কি মনে করেন কবি নজরুলের ওই কবরের ওখানে মানে কবর দেওয়ার মতন ওই পজিশনে ওসমান আলী? বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে টেলিভিশন টকশোর সুপরিচিত মুখ। জনপ্রিয় বাংলা নিউজ অ্যানালাইসিস প্ল্যাটফর্ম ভয়েস বাংলার সম্পাদক তিনি। এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। এশিয়া পোস্টের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন এই খ্যাতিমান সাংবাদিক। মোস্তফা ফিরোজের সাথে আমরা আজ কথা বলবো দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় সরকারি দলের ফাংশন এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবিদ আজম। জনাব মোস্তফা ফিরোজ ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, শুরুতেই জানতে চাইবো আপনার বেড়ে ওঠার গল্পটা, শৈশব তারুণ্য পেরিয়ে কেমন করে খ্যাতনামা সাংবাদিক হয়ে উঠলেন এবং আপনার এই যাত্রার অভিজ্ঞতাটা কেমন গণমাধ্যমের সঙ্গে? না, আমি খ্যাতিমান হিসেবে গড়ে উঠিনি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ সাংবাদিক হিসেবেই গড়ে উঠছি। তবে আমার এই গড়ে ওঠার পিছনে রাজনৈতিক উত্থান পতন দেখলাম। যেমন কলেজ জীবন পার হয়ে যখন নাকি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা পা দিলাম, তখন আমরা এরশাদ স্বৈরশাসনের মুখে পড়লাম। তো পুরো সময়কালটাই আমার শিক্ষা জীবন এরশাদ বিরোধী আন্দোলন এবং লেখাপড়া, এবং শেষ প্রান্তে এসে সাংবাদিকতায় ঢোকা। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের ছাত্র, সুতরাং আমার একটা সাংবাদিকতার প্রতি নেশা ছিল। কিন্তু তার আগ পর্যন্ত আমি আন্দোলনের সাথে, এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে খুবই যুক্ত ছিলাম। আমার কাছ থেকেই সেলিম দেলোয়ারের মৃত্যু, রাফুন বসুনিয়ার মৃত্যু, এগুলি সবই দেখেছি। এই দেখতে দেখতে বড় হয়েছি। পরে দেখলাম যে আসলে আমার পক্ষে কোনো সরকারি চাকরি করা সম্ভব না। তো কী করা যায় রুটি রুজির জন্য? দেখলাম যে সাংবাদিকতাটা অনেক বেশি রাজনীতি নির্ভর, অনেক বেশি মানুষের জন্য কিছু করা যায় এমন একটা পেশা সাংবাদিকতা। তো আমি সাংবাদিকতা বিভাগে পড়তে পড়তেই আমি আমাদের ডিপার্টমেন্টের অধিকাংশই যখন সরকারি চাকরিতে গেল, আমি কিন্তু চলে গেলাম পত্রিকায়। তারপরে জনকণ্ঠ, অনেকগুলো পত্রিকা। আমার সর্বশেষ পত্রিকা ছিল হচ্ছে ভোরের কাগজ। ভোরের কাগজ থেকে টেরিস্টেরিয়াল যেই চ্যানেল এবং স্যাটেলাইট একই সঙ্গে 21শে টেলিভিশন, শুরু থেকে সেটা যাত্রা। তো এরপরে তো বিএনপি ক্ষমতা আসার পর এটা বন্ধ হয়ে গেল 2001 সালে। তারপরে সেখান থেকে জয়েন করলাম এনটিভিতে। এনটিভিতে একটা দুর্ঘটনার পর আগুন লাগলো, এরপরে চালু হলো, সেখানে জয়েন করলাম সত্য, কিন্তু মনটা ভেঙে গেল আর কি। তারপরে চলে আসলাম হচ্ছে বাংলা ভিশনে। বাংলা ভিশনে আমার টানা 12 বছর। 12 বছরের মাথায় এসে ওই সময় আবারও সেই শেখ হাসিনার স্বৈরশাসন। প্রথম প্রান্তে মানে শিক্ষা জীবনের প্রথম প্রান্তে ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকার জীবনে এরশাদের শাসন, আর একটা ম্যাচিউর অবস্থায় যখন আমরা সিনিয়র হয়ে গেলাম অলরেডি, তখন চলে আসলাম শেখ হাসিনার শাসন আমলে। তখন মত প্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন, এর পক্ষে কথা বলতে বলতেই আমি আর শিকার হলাম। শিকার হওয়ার পর করোনার মানে যখন শুরু হলো, ঠিক সেই সময় ডিজিএফআইয়ের চাপে, ডিজিএফআইয়ের মিডিয়া উইংয়ের চাপে কর্তৃপক্ষ আমাকে ছুটি দিল। আমাকে ছাড়তে চায়নি তারা, কিন্তু পরিস্থিতি এমন যে আমি তখন ছেড়ে দিলাম। তখন কিছুটা শঙ্কিত ছিলাম, এমন কি দেশের বাইরে চলে যাব সেই অবস্থাও ছিল না। প্রতি মুহূর্তে একটা গ্রেপ্তার আতঙ্কে থাকতাম। এই থাকতে থাকতেই এক পর্যায়ে 1-1.5 বছরের মাথায় অসহনীয় হয়ে উঠল। মনে করলাম যে আর কত চুপ থাকবো। কোনো টেলিভিশনও টক শোতে ডাকতো না, এক প্রকার নিষিদ্ধ। কোনো চাকরিতেও আমি প্রবেশ করতে পারতাম না, আমার সেই এটা ছিল না। কোনো টেলিভিশন
না জেনে আমাকে ডাক দিয়েছে, তখন আমি তাদেরকে বলার পর তারা খোঁজ নিয়ে বুঝতে পারছে যে না, আমাকে নেওয়া সম্ভব না। তো এমনকি অনলাইন কোনো পত্রিকাতেও আমি জয়েন করতে পারবো না, এমন একটা পরিস্থিতি। মানে আমাকে ঠেলে দিচ্ছিল যে তুমি দেশ থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা। তো করোনা পরিস্থিতি যখন কি একটু হলো, তখন আমিও চিন্তা করলাম যে না, এভাবে চুপ থাকা যায় না। আমি তখন ভয়েস বাংলা শুরু করলাম। তো আল্লাহর রহমতে খুব দ্রুত বেগে আমি 6 মাসের মধ্যেই এটা দেখলাম বেশ একটা আমূল রূপান্তর। লক্ষ লক্ষ মানুষ তখন দেখছে, আলোচনা করছে। কিন্তু আমি সতর্ক ছিলাম বরাবরই, এবং সবসময় আমি থাকবো, যেটা সাংবাদিকতার বাইরে যাব না। আমি সোশ্যাল মিডিয়াতে থাকি আর মেইন স্ট্রিম মিডিয়াতে থাকি, যেখানেই থাকি না কেন, সাংবাদিকতার মধ্য দিয়ে আমাকে এগোতে হবে। এবং সাংবাদিকদের জীবনটা লড়াই সংগ্রামের। এটা কখনো মানে গোলাপ বেছানো কোনো রাস্তা হবে না, বা মানে শোয়ার কোনো পালঙ্ক হবে না। তো এটা জেনেই আমি চিন্তা করলাম যেটা আমি শুরু করি, কিন্তু সাংবাদিকতাটা বজায় রাখছি। কিন্তু তারপরেও এটা প্রতি মুহূর্তে একটা ঝুঁকির মধ্যে ছিল। আমি একটা ছোট্ট, আপনাদের তো একটু বড় অফিস, আমি একটা ছোট 2-3 রুমের একটা অফিস নিয়ে শুরু করছিলাম। বাংলা ভিশনের কিছু সহকর্মী ছিল, তাদেরকে নিয়ে। কিন্তু অল্প দিনের মধ্যে দেখলাম সেখানে গোয়েন্দা সংস্থার এত বেশি যাতায়াত। তখন আমাকে কেউ কেউ বললো যে অন ফাইন মর্নিং তোমার কিন্তু সমস্ত এই 2-3টা যে প্যানেল আছে, এটা কিন্তু উঠাই নিয়ে চলে যাবে, তোমার চ্যানেল বন্ধ হয়ে যাবে, তুমি কিন্তু ব্লক হয়ে যাবে। তো আমি দেখলাম যে তাহলে তো কী করা যায়। তো তখন এডিটরদের বললাম যে তোমরা বাসায় নিয়ে যাও, তোমাদের নিজেদের অফিসে আসার দরকার নেই, বাসায় বসে কাজ করো। এবং যখন কি করোনা পরিস্থিতি একটু শিথিল হয়ে গেল, আমি তখন চলে গেলাম দেশের বাইরে। কিছুদিন দুবাইতে থাকলাম। দুবাই দেখলাম এক্সপেন্সিভ, এটা সম্ভব না, আর গরম, আর দেশ হিসেবেও নিরাপদ না। কারণ কিছুদিন আমি যদি কাজ করতে থাকি, তাহলে বাংলাদেশের এম্বাসি যদি রিপোর্ট করে, আমাকে অ্যারেস্ট করে ফেলবে, আমি দেশ নিয়ে লেখালেখি করলেও। তারপর সেখান থেকে চলে গেলাম মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় যাওয়ার কিছুদিন মধ্যেই দেখলাম যে এম্বাসি নজরদারির মধ্যে পড়ে গেলাম। আমাকে মানে ধাওয়া করা শুরু করলো এক ধরনের। আমি যদি একটু দূরে দূরে থাকতাম, দেখলাম এটাও নিরাপদ না। তারপর আমি চলে আসলাম ব্যাংককে। ব্যাংকক থেকে সুকুম্বিত এরিয়া, তো ট্যুরিস্ট এরিয়া, বাংলাদেশিরা আসে। সেখান থেকে আমি একটু দূরে বসবাস করা শুরু করলাম। এবং তারপরে এইভাবে দেশে মাঝে মধ্যে আসতাম 2 বা 3 বার। কিন্তু অধিকাংশ সময় ব্যাংকক থেকে বেশ দূরে একটু রিমোট এরিয়ায় একটা রামকাম হ্যাং, এটা হচ্ছে মুসলিম এরিয়া, একটু দরিদ্র মানুষরা থাকে। তো সেখানে আমি বসবাস করলাম, এবং এটা বেশ আমার কাছে কমফোর্টেবল লাগলো, নিরাপদ মনে হলো। তারপরে যেদিন পতন ঘটলো, আমি 6 আগস্ট দেশে ফিরলাম। এই হচ্ছে আমার মানে একটা ক্যারিয়ার। কিন্তু কষ্ট লাগে কি, যে মানে আমাদের এই পুরোটা সময় আমাদের মিডিয়া সংগঠন, যে সময় এক সময় স্ট্রং আমাদের সাংবাদিক সংগঠনগুলো ছিল, কোনো কিছুই নাই। এবং এখনও পর্যন্ত কিন্তু মিডিয়া সংগঠন বলে কিছু নাই। কিন্তু আমরা যখন নাকি পত্রিকায় সাংবাদিকতা করতাম, তখন কিন্তু বুঝতাম যে সাংবাদিকদের অধিকার রক্ষায় এই যে ডিউজে, বিএফইউজে কত ভূমিকা পালন করে। এমনকি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেটার আমি ফাউন্ডার সেক্রেটারি, এবং শফিকুল কবির এবং প্রেসিডেন্ট ছিলেন, আমি ছিলাম সেক্রেটারি। উনি তো মারা গেছেন। আমরাও কিন্তু তখনও এই সাংবাদিকদের আওয়ামী লীগ বিএনপির এই ভেদাভেদি মানে বিভাজন থেকে বাঁচার জন্য আমরা একটা কমন একটা প্ল্যাটফর্ম করলাম, যে রিপোর্টারদের কোনো দল থাকবে না, যার যার আদর্শ তার নিজের, কিন্তু যখন নাকি পেশাগত জীবনে কোনো দলীয় রাজনীতি থাকবে না। তো ওই চিন্তা নিয়ে আমরা রিপোর্টার্স ইউনিটি করলাম। তো রিপোর্টার্স ইউনিটি তখনও ভূমিকা পালন করতো। কিন্তু পরবর্তীতে আমি যখন নাকি নিজে বিপদগ্রস্ত হলাম, তখন দেখলাম যে না, মানে আমার মতন সাংবাদিককে যেভাবে ফোর্স টু রিজাইন, যেভাবে শিকার হতে হলো, তখন বুঝলাম যে আসলে কোনো সাংবাদিক সংগঠন বলে কিচ্ছু নেই। এবং আমার মতন অনেকেই, মানে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে জামাত ট্যাগ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বা তাদের চাকরি হয়নি। তো এটা খুবই করুণ। এটা আমাদের এই জন্য আমাদের দেখেন অনেক, এখন তো গত 1-1.5 বছরে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, এই যে আপনাদের এশিয়া পোস্ট, দি পোস্ট, তারপরে চর্চা, আলাপ,
অনেকগুলি সুন্দর সুন্দর আধুনিক জি। আমি দেখি এগুলি, এবং আমি মনে করি যে আমার প্ল্যাটফর্মের থেকেও এগুলো অনেক বেশি শক্তিশালী এবং দায়িত্বশীল, প্রতিশ্রুতিশীল। এই যে বিকাশ, এই বিকাশের পেছনে ইন্ডিভিজুয়ালি যারা উদ্যোক্তা তাদেরই কিন্তু অবদান। এখানে সরকারের কোনো সাপোর্ট নেই, এখানে সাংবাদিক সংগঠনের কোনো সাপোর্ট নেই। তো এইগুলি আসলে দরকার, কারণ সাংবাদিকতা করতে গেলে আপনার তার একটা প্রোটেকশন দরকার, লিগ্যাল প্রোটেকশন দরকার, সাংবাদিকদের মধ্যে একটা ইউনিটি দরকার। কারণ এটা এখন হয়তো মনে হইতে পারে যে খুবই সুসময়, অনেক উদার তারেক রহমানের সরকার, কিন্তু সরকার কিভাবে সামনে 6 মাস পর, 1 বছর পর, 1.5 বছর পর এটা কোন রূপ নেবে আমরা জানি না। সব কিছু তারেক রহমান নিজেও কন্ট্রোল করতে পারবে না। সরকার চরিত্রই হয় সে একটা মানে পরিবর্তন হতে থাকে, আর একটা রাজনৈতিক শক্তি থাকে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে রাজনৈতিক প্রশাসনিক এই শক্তিগুলো এরা খুব ক্রুয়েল, নিষ্ঠুর, এবং তারা আধিপত্য, দখলদারিত্ব, সুবিধা এর পেছনে ছোটে। ফলে সামনের উপরে যারা থাকে তারা অনেক সময় পুতুল হয়ে যায়। ফলে তারা যেভাবে পরিচালনা করে তারা সেইভাবেই পরিচালিত হয়। তো সেই কারণে এখন অবস্থা ভালো মনে হলেও 6 মাস 1 বছর পরে তেমনটা থাকবে না। কিন্তু তেমনটা না থাকলে তখন সাংবাদিকতার কী হবে, তখন এশিয়া পোস্ট কী হবে, মানে হুট করে কি এখানে ঢুকে যাবে কিনা মব অথবা গোয়েন্দা সংস্থার লোকজন, বা আরও যেগুলি গড়ে উঠলো এখন তাদের এগুলো অনেক সুন্দর, মানে পরিচ্ছন্ন, এবং এগুলি ইনফরমেটিভ। আমার দরকার ছিল এগুলি যত বিকাশ হবে তত বেশি গুজব দূর হবে, এগুলি যত থাকবে না তত বেশি গুজব বাজরা সেখানে ভর করবে। সুতরাং এশিয়া পোস্ট, দি পোস্ট, আলাপ, চর্চা, এগুলির এই যে বিকাশ হচ্ছে, তারপরে এমনকি মেইন স্ট্রিম মিডিয়াগুলো বুঝতে পারছে যেখানে যে অর্থনৈতিক ক্রাইসিসের কারণে তাদের বাজারটা সংকুচিত হয়ে আসছে, ফলে সবাই ফেসবুক, গুগলের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাদেরও কন্টেন্টগুলো এখানে স্থান পাচ্ছে। ফলে এগুলি যত বেশি এই কন্টেন্টগুলো আসছে তত বেশি কিন্তু গুজবের এগুলি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে কিন্তু। এবং এটা এই সোশ্যাল মিডিয়ার এই অপরিহার্যতা আমাদের অনেকেই কিন্তু একসময় অনুভব করেনি। অনেকে এটা নাক ছিটকাতো, আর এটা কি, এটা কোনো, এটা গুজববাজদের প্ল্যাটফর্ম, এটা কোনো মেইন স্ট্রিম না, এটা হলো সেকেন্ড ক্যাটাগরি, এটা হলো মানে কি বলবো শূদ্রদের একটা জায়গা, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, এমনকি বাংলাদেশের বাইরে বিশ্বে বাংলাদেশিরা সারাক্ষণ তারা কিন্তু তার মোবাইলে কিন্তু স্ক্রল করে, এবং সে দেখতে চায় বাংলাদেশের বিভিন্ন জন কে কী বলছে, কে কী ঘটনা ঘটছে, সারাক্ষণ কিন্তু ডুবে থাকে। এইটা টেলিভিশনের থেকে এই অডিয়েন্সটা বিশাল ব্যাপার। তো এইটাকে তো আমাকে কাজে লাগাইতে হবে। এটা কাজে লাগালে দুইটা সুবিধা, একটা হলো অনেক বেশি মানুষ, অনেক বেশি তরুণরা এখানে প্রোভাইড হতে পারবে, তারা সাংবাদিকতা শিখতে পারবে, প্লাস হচ্ছে এখান থেকে যে আর্নিংটা আসবে সেটা কিন্তু আমার দেশের জন্য কাজে লাগছে, তাই না? তো এটার অনেক গুরুত্ব বেশি, কারণ বিজ্ঞাপনের বাজার যেহেতু নাই, আমার ইকোনমির উপরে চাপ পড়তেছে না, আমি বাইরের এর থেকে বরং টাকাটা মানে ডলার আকারে আর্ন করতেছি। আবার অনেকের কাজে, কারণ টেলিভিশন কয়জনকে প্রোভাইড করতে পারে, আর টেলিভিশনের অবস্থাগুলো তো খুবই করুণ, বা 5-6টা টেলিভিশন ছাড়া অন্য টেলিভিশনগুলো বেতন ভাতা নিয়মিতভাবে দিতে পারে না। আর এখানে ইন্ডিভিজুয়াল, আপনি মনে করেন আজকে মনে করেন এখানে আপনি থাকবেন না, আপনি শিখলেন, আপনি চিন্তা করলেন অন ফ্রাইডে মর্নিং, না আচ্ছা ঠিক আছে আমি নিজেই শুরু করি, আপনি যেদিন চিন্তা করেন পরের দিন থেকেই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে আপনি শুরু করতে পারবেন। এটা তো বিশাল একটা সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে, কিন্তু সঠিক ওয়েতে। নিশ্চয়ই ভাইয়া, দেশীয় গণমাধ্যমের ব্যাপারে বড় একটি অভিযোগ যে মিডিয়াগুলো সবসময় ক্ষমতার তল্পিবাহক হিসেবে কাজ করে, এবং হাসিনা শাসনের দীর্ঘ ফ্যাসিবাদকে বৈধতা উৎপাদনে গণমাধ্যম ছিল সক্রিয় ভূমিকায় ছিল, এবং তাহলে মিডিয়াগুলোকে মালিকদের ব্যবসায়িক কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রচার যন্ত্র হয়ে থাকছে কিনা, নাকি সমাজের দর্পণ হতে পারবে বা পারছে? না, এটা হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়েছে, কারণ ওইভাবেই মিডিয়াগুলোকে অনুমোদন দিয়েছে। কোনো আপনি দেখেন এতগুলো যে মেইন স্ট্রিম মিডিয়া যদি আমরা বলি, কয়জন পেশাদার সাংবাদিকের হাতে আছে? ম্যাক্সিমাম কিন্তু ব্যবসায়িক গ্রুপ, প্রত্যেকেই
টেলিভিশন পত্রিকার অনুমোদন নিয়েছে বা লাইসেন্স নিয়েছে এবং তার গ্রুপকে সে প্রোটেকশন দিচ্ছে। তার অনেক অন্যায়, অনেক অনিয়ম, অনেক কী বলে ভূমি দস্যুতা বলি বা ব্যাংক খেলাপি ঋণের দস্যুতা বলি, সব কিন্তু এই টেলিভিশনগুলোকে দিয়ে প্রোটেকশন দিয়েছে। এবং সেই টেলিভিশনগুলোর প্রধান নির্বাহী বা প্রধান সম্পাদককে তাকেই খোঁজা হতো যার সাথে সরকারের ভালো সম্পর্ক আছে কিনা, সে তা মালিকের পক্ষে তদবির করতে পারবে কিনা। এইভাবে টোটাল টিমটাকে, সাংবাদিকদেরকে ব্যবহার করা হয়েছে। পেশাদারিত্বে মানে জায়গাটা এখানে আমি বলবো 10 to 20%, বাকি 80%টাই হচ্ছে অপসাংবাদিকতা এবং ব্যবসায়িক কাজে মালিকরা তার রাজনৈতিক স্বার্থে, তার ব্যবসায়িক স্বার্থে এগুলিকে ব্যবহার করছে। এই জন্য এটা ভয়াল দিক। সুতরাং সোশ্যাল মিডিয়াকে ঘিরে যে প্ল্যাটফর্মগুলো এগুচ্ছে, এগুলি স্বাধীন, এগুলি মুক্ত, এগুলির সম্ভাবনা অনেক বেশি আমার কাছে মনে হয়। ভাইয়া, বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ইরান কেন্দ্রিক যে সংঘাত এবং সংকট অব্যাহত আছে এবং আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং বা যুদ্ধ শেষ হয়েছে এমন বলা হলেও এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। তো এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা, নাকি এ ব্যাপারে কোনো লুকোচুরি করা হচ্ছে? দেখেন, এখানে আমাদের তো প্রশাসনিক ব্যর্থতা আছে, কিন্তু এই সংকটে আপনি সরাসরি সরকারকে দোষ দিতে পারবেন না। কারণ যখন কি মানে প্রতিনিয়ত যে জ্বালানি তেলটা সরবরাহ হয় মার্কেটে, আপনি সেটা যখন আসছে এখনকার পরিস্থিতিতে পেট্রোল পাম্প থেকে শুরু করে একজন তৃণমূলের একজন ছোট্ট গ্রাহক প্রত্যেকে স্টোর করার চেষ্টা করছে। যেখানে রেশনিং হবে, অল্প খরচ হবে এবং নিয়ন্ত্রিতভাবে চলার কথা, সেখানে বেপরোয়াভাবে সবাই মানে যে যার ক্ষমতা বলে মজুত করছে, যার কারণে একটা সংকট তৈরি হয়ে গেছে। এই সংকটের চক্রটা ভাঙতে কিন্তু আপনার যথেষ্ট সময় লাগবে। কালকে যুদ্ধ শেষ হয়ে যাক, আপনি পরশুদিন মনে করবেন তেলের সংকট নেই, কিন্তু আপনি দেখবেন যে সেম অবস্থা, হয়তো সংখ্যাটা কমে আসবে, কিন্তু এই সংকটটা একটা লম্বা সময় সংকটের মধ্যে আমরা পড়ে গেলাম। এটা আমি বলবো যে এটা সরকারকে সরাসরি দোষ দেওয়া যাবে না। কিন্তু পদক্ষেপটা কি পদক্ষেপ নিচ্ছে যে এই সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপটা মানে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো হতে পারছে না। ওই যে মজুতদারি এবং এই যে সমবন্টন, এই জায়গার এই ম্যানেজমেন্টটা তো আমরা এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে তো আমরা অভ্যস্ত না, আগে তো এই ধরনের সংকটটা হয়নি। ফলে এই কারণে সরকার হিমশিম খাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু ওই যে আমাদের প্রতিটা সমাজের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এত বেশি করাপশন, তার সাথে কোলায় ওঠা যাচ্ছে না। আপনি যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেও চেষ্টা করতেছে যে কীভাবে একটা মজুত করা যায়। আপনি যখনই মজুতের দিকে যাবেন, ধরেন আমার এখানে 5 লাখ ঢাকা শহরের গাড়ি, তার জন্য মনে করেন 5 লাখ লিটার লাগে, কিন্তু এই সংকটের সময় সবাই আগে 5 লাখ লিটারটা সে স্টোর করতেছে, তারপরে সে 5 লাখ লিটারের জন্য দৌড়াচ্ছে। কিন্তু বাজারে তো সরকার 5 লাখের বেশি দেওয়ার ক্ষমতা তো নেই, ফলে ওই জায়গাটাই ধাক্কাটা হচ্ছে। তো এটা একটা এই দুষ্ট চক্র, এই মানসিকতা সব কিছু মিলায় প্রত্যেকেই আমরা কিন্তু এই ক্রাইসিসটা মানে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখছি যার যার অবস্থান থেকে, এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু দেখা যায় কি, ধরেন 5 লাখ গাড়ির মধ্যে 2 লাখ গাড়ি বা 1 লাখ গাড়ি বা 50,000 তারা হয়তো একটা সংকট তৈরি করতেছে, কিন্তু বাকি 4.5 লাখ গাড়ির মালিক, শ্রমিক সবাই কিন্তু তারা শিকার হচ্ছে। আমি আপনার এখানে আসতে দেখলাম যে প্রেস ক্লাবের সামনে দিয়ে এই গাড়ি এটি কোথায়, তখন বুঝলাম যে এটা সেগুন বাগিচা দিয়ে ওই মৎস্য ভবন দিয়ে ওই যে কোনার মধ্যে যে পেট্রোল পাম্প আছে ওইটাতে কত বড় সার্কেল দিয়ে বসে আছে। কেউ দেখলাম ঠেলে ঠেলে নিচ্ছে, তার মানে তার 1 ফোঁটাও তেল নেই এবং সে এত দূরে ওই জায়গা পৌঁছাইতে মনে করেন আরও তার 3-4 ঘন্টা লাগবে। তো এটা দুঃসহ অবস্থা, এটা অকল্পনীয়। মানে এটা আপনি দেখেন, পাশাপাশি বলি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি গত 15 দিনে আমি 3টা দেশ সফর করছি। একটা হচ্ছে ব্যাংকক, একটা হচ্ছে নেপাল, আর একটা হচ্ছে সিঙ্গাপুর। বিশ্বাস করেন, আমি এখানে পৌঁছেছি 1 বৈশাখ, আর আমি 31 তারিখ আমি গেছি। 28 তারিখে
মানে 31 তারিখ আমি দেশের বাইরে গেছি, আর আসছি হচ্ছে 1 বৈশাখ। তো 31 মার্চ আর 1 বৈশাখ আসলাম। এই 15 দিনের চিত্রটা আমি বলি, তাইলে বুঝতে পারবেন। আমি বাংলাদেশের বাইরে যে কোথাও, এমনকি আপনি বলতে পারেন যে আচ্ছা সিঙ্গাপুর তো উন্নত দেশ, সেখানে তো ক্রাইসিস হবে কী করে, এখানে তো এনাফ ওদের। ব্যাংকক বা থাইল্যান্ড, সেখানেও তো অনেক উন্নত দেশ, সুতরাং হয় না। কিন্তু নেপাল, আমি তো নেপালে 3 দিন ছিলাম, আমি তো কোনো হুড়োহুড়ি দেখি নাই, অ্যাজ ইট ইজ স্বাভাবিক। তাহলে কি নেপাল কি এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য 10 গুণ জ্বালানি তেল সেখানে নিয়ে আসছে? তা তো না। সেই ক্ষমতাও তো নেপালের এখন নাই, সেখানেও নতুন সরকার। তো সেখানে কোনো হুড়োহুড়ি নেই, ব্যাংককে নেই, সিঙ্গাপুরে নেই। এই যত হুড়োহুড়ি, নামলাম, এসে যখন এয়ারপোর্ট থেকে দেখি লম্বা লাইন, ওই যে তেজগাঁর ওখানে যে পেট্রোল পাম্পকে, ওই মাথার থেকে গাড়ি আর শেষ হয় না। মানে একটা অদ্ভুত, আমার মনে হয় না যে আমাদের এই সংকটের এইরকম পরিস্থিতি আর কয়টা দেশে আছে। এটা একটা গবেষণার বিষয়। হ্যাঁ, কিন্তু এই যে মানে যুদ্ধের প্রভাবে জ্বালানি ছাড়াও জিনিসপত্রের দাম এবং মূল্যস্ফীতি বাড়ার যে প্রবল আশঙ্কা রয়েছে, তো এই যে আসন্ন অর্থনৈতিক ধাক্কা বা কিছুটা এখন যেটাকে ওভারকাম করতে হচ্ছে, যে কিভাবে মোকাবিলা বা সমন্বয় করা যায় আপনার এটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য এই অর্থনৈতিক পরিস্থিতি। কারণ জ্বালানি সংকটটা আপনি তো শুধু গাড়ির লাইনের সংকট না, এই সংকটটা তো কৃষিতে, মৎস্যে, উৎপাদনশীল সমস্ত খাতগুলো আক্রান্ত। তাহলে এটার একটা প্রভাব আছে। সেই প্রভাবে কি হবে? আপনার ইউনূস সরকারের প্রথম 2 মাস 3 মাস পর থেকে কিন্তু রপ্তানি ডাউন, শুধুমাত্র রেমিটেন্সটা একটু ছিল, এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী আছে, কিন্তু সেটাও কিন্তু থাকবে না। মধ্যপ্রাচ্যে এই ক্রাইসিসের কারণে অনেকের কিন্তু কাজ নাই, অনেকেই কিন্তু দেশে ফিরে আসছে। আমি ধারণা করি যে এটার একটা প্রভাব রেমিটেন্সও পড়বে। আবার দেশের যে আপনার উৎপাদনশীলতা যে একটুক আছে, সেটাও আপনি ধরে রাখতে পারেননি। নতুন উৎপাদনশীল কোনো খাতও আপনার দেখা যাচ্ছে না। যেখানে আপনি বলতেছেন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, সরকারের 5 লাখ পূরণ করবেন, তো এই টাকা কোথা থেকে দেবেন? সরকারের কোষাগার থেকে। তার মানে সরকারের কোষাগারে টান পড়বে, চাপ পড়বে, সরকারকে যখন কি এই টাকাগুলি খরচ করতে হবে। কিন্তু আসবে মানে আসার ব্যাংক থেকে খুব মোটা অঙ্কের ঋণ করা হচ্ছে, 41,000 কোটি টাকা অলরেডি ঋণ অবস্থা, এটা পত্রিকায় দেখলাম। কিন্তু আপনার তো আর্নিংটা তো কোথাও নাই, না রপ্তানি থেকে, না রেমিটেন্স আসবে। রেমিটেন্সটা হয়তো কোনো রকম আপনার ঠেকনা দিয়ে রাখবে, কিন্তু আপনি একটা সোর্স দিয়ে আপনি টিকতে পারবেন? আপনার দেশীয় উৎপাদন যদি যদি না আসে, অনেক কর্মসংস্থান যদি না হয়, তাহলে আপনি কিভাবে মোকাবেলা করবেন? দেখেন, এগুলির সাথে কিন্তু আবার আইন শৃঙ্খলা পরিস্থিতিও জড়িত। যত বেশি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যে সংকটটা আমাদেরকে গত 18 মাস আমাদেরকে সাফার করালো, এই আবার ঘুরে ফিরে কিন্তু ওই অবস্থার দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি, এবং এটা হয়তো তীব্র অবস্থা ধারণ করবে যদি না কাকতালীয়ভাবে খুব দ্রুত গতিতে যুদ্ধটা শেষ না হয়। এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। আমরা চাইলেও এটা মানে আমাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা তো আমরা জানি, একটা তেলের পেট্রোল পাম্প আমরা সামাল দিতে পারতেছি না, সেখানে আপনি এত বড় অর্থনীতি আপনি কিভাবে সামাল দেবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুরকম কথাই প্রচলিত আছে। কেউ বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং কেউ কেউ বলছেন যে নিখুঁত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিছু অনিয়মের খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। তো আপনার দৃষ্টিতে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে? এটা মিক্সড। এটা একদম বলা যাবে না যে একদম খাঁটি নির্বাচন হয়েছে, আবার এটা বলা যাবে না একদম জালজালিয়াতি নির্বাচন হয়েছে। এটা একটু মিশেল একটা অবস্থা মনে হচ্ছে। তবে দেখেন, বাংলাদেশে তো বাস্তবতাটা আপনি যদি দেখেন, যে বাস্তবতাটা হলো এই, বাংলাদেশের প্রধান 2টি দলের মধ্যে একটি দল নেই, আওয়ামী লীগ নেই, বিএনপির বিশাল ভোট ব্যাংক, এবং ঐতিহ্যগতভাবে গত মানে হাসিনা পতনের পর 18 মাসে মানে যেটা হয়েছে, বিএনপি ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা তাদেরকে যথেষ্ট পরিমাণ একটা ঝুঁকির মধ্যে ফেলছিল। কিন্তু ওই ঝুঁকিটা পূরণ করার জন্য জামাত যেভাবে আগায় আসছিল, সেটার দিকে এসে কিন্তু তাদের কিছু উগ্রবাদী কথাবার্তা এবং এনসিপির হঠাৎ করে মানে জামাতের দিকে চলে যাওয়াটা, পুরো জিনিসটা আবার সেই পুরনো সনাতন জায়গায় চলে গেল, যেখানে জামাত ছিল
সবসময় সহযোগী বিএনপির, তার আমব্রেলা নিচে সে নির্বাচন করত। এখন সে হয়ে গেল প্রধান প্রতিদ্বন্দ্বী হবার পরেও আজকে তার যে উত্থান ঘটলো এটাও কিন্তু কম না। এটা হয়েছে বিএনপির মতন রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। কারণ এরশাদ হাসিনা পতনের পর যেই রাজনৈতিক ব্যবস্থার দুর্নীতি, করাপশন, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিত্ব, এই জায়গাগুলোতে দ্রুত বেগে জায়গাটা পূরণ করার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। ওটা করতে যে এমন একটা বদনাম, এটাকে ক্যাপিটাল করছে জামাত, করে এমন প্রচার শুরু করছে, এবং তখন আবার নেতৃত্ব নাই। মূল নেতৃত্ব আসলো তো নির্বাচনের মাত্র অল্প সময় আগে, সে এসে আর এটা কাভার করতে পারেনি, আবার শুরু থেকে এটাকে কন্ট্রোলও করতে পারেনি। ফলে বিএনপির একটা বিপর্যয় হয়েছে। কিন্তু সেই বিপর্যয়টা আবার এতটা না, যেমন যদি ধরেন নির্বাচনটা যদি 3 মাস বা 6 মাসের মধ্যে হইতো, তখন কী হতো? তখন কিন্তু বিএনপিকে ফেস করতে হতো এই তরুণদেরকে। তখন কিন্তু জামাত কিন্তু ওই তৃতীয় সারিতে যাইত। এনসিপির কথা বলছেন আপনি? এনসিপি, তখন এনসিপির অবস্থাটা এমন ছিল, তারা জিততেও পারতো, আবার না জিতলেও হয়তো একটা বড় আসন নিয়ে আজকে জামাত যেখানে সেই জায়গায় চলে যেতে প্রধান পারতো। বিরোধী দল। তো সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছে। আবার জামাত সততার কথা বলে মানুষকে খাওয়াইতে পারছে, তার বড়িটা খাওয়াইতে পারছে। কারণ ওই তারা যেখানেই দেখে, যেখানেই চাঁদাবাজি হচ্ছে, মাস্তানি হচ্ছে, যেখানেই ভুয়া মামলা হচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ফলে মানুষ বিরক্ত হয়ে গেছে, বিএনপিরও একটা সেকশন বিরক্ত হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজনও মনে করছে আচ্ছা সৎ লোকজন যদি নির্বাচিত হয়, ক্ষমতায় আসে, আমাদেরকে নিশ্চয়ই আমাদের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। তাদেরও একটা অংশ তাদের দিকে ভিড়ছে। সেই কারণেই জামাতের যেখানে 4-5% ভোট পাওয়ার কথা, সেটা উঠে তারা চলে গেল 24-25% চলে গেল। এই উত্থানটা বিশাল। সেই অর্থে কিন্তু আবার জামাত কিন্তু জয়ী হয়েছে আমি মনে করি এই নির্বাচনে। আর বিএনপির যতটা ভালো করার কথা একজ্যাক্ট নির্বাচন দিয়ে, প্রকৃত নির্বাচন দিয়ে, সেটা কিন্তু হয়নি। এবং সেই সাথে ওই যে ম্যানিপুলেশনের কথা আসছে কেন? প্রশাসন তো সবসময় মনে করে যাচ্ছে ক্ষমতায় কে আসলে তার জন্য সুবিধা হবে। তো হিসাব নিকাশ করে দেখছে যে বিএনপি আসলে ভালো হবে, বিএনপি বড় দল, বিএনপি রিপ্রেজেন্ট করতে পারবে, বিএনপি কট্টরপন্থী না, সুতরাং তাদের একটা মৌন সমর্থন, মানসিক সমর্থনটা ছিল বিএনপির দিকে। হয়তো তার সেটাকে ক্যাপিটাল করতে পারছে বিএনপি। ভাইয়া, বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেটের ক্ষমতা বলে একটা কথা চাউর আছে। জনরায় যেমন থাকুক, প্রভাবশালী সেই শক্তি তাদের মর্জি মতো ক্ষমতার পালাবদল ঘটে বা অনেক কিছু হয় বলে ধারণা করা হয়। কোনো বিশ্লেষক এমনটি মনে করেন। এই ধারণার ভিত্তি কতটুকু আসলে? বাংলাদেশের এইটা ডিপ স্টেট তো একটা কাল্পনিক একটা বিষয়, কিন্তু এটাকে আবার এটার একটা বাস্তবতাও আছে। আপনি 11 যে সংগঠিত হলো, এটা তো ডিপ স্টেট। এটা কারা সিদ্ধান্ত নিল? আমেরিকা এবং ইন্ডিয়া, সেনাবাহিনী, তাই না? এটাই তো ডিপ স্টেট। সেই ডিপ স্টেটটা কি শেষ হয়ে গেছে? এই ইউনূস সরকারের সময় কি তার ছিল না? এখানে কি সেনাবাহিনীর কোনো ক্ষমতা ছিল না? এখানে কি আমলাতন্ত্র, তারপরে পশ্চিমা দেশগুলো, তাদের কি ক্ষমতা ছিল না? ছিল। এখন অনেকে মনে করে যে তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। এই জন্য অনেকে বলে তারেক রহমান অনেকটা নির্ভর ছিল, সে ক্ষমতা আসবেই এমন একটা প্রতিশ্রুতি দিয়েই তাকে দেশে নিয়ে আসা হয়েছে। এটা প্রমাণ করার তো কোনো উপায় নেই, কারণ নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ নাই, সুতরাং স্বাভাবিকভাবেই বিএনপি ক্ষমতায় আসবে। 15 বছর তার যেই ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সব কিছু তো বিএনপি নেতৃত্বেই হয়েছে। মাঝখানে শুধু গণ অভ্যুত্থানটাই তার নেতৃত্বে হয়নি। কিন্তু তাই বলে যখন নাকি আবার ওই গণ অভ্যুত্থানের শক্তিটা পিছনে চলে গেল, তখন তো আবার সামনে চলে আসলো প্রচলিত রাজনৈতিক দল। তো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে তো বিএনপি প্রধান। সুতরাং ডিপ স্টেটটা তার একটা, এটা সব দেশেই কিন্তু একটা সুশীল সমাজ, সামরিক শক্তি, পশ্চিমা শক্তি, তাদের কিন্তু একটা পাওয়ার থাকে। এই ডিপ স্টেটের কারণে আপনার পাকিস্তানে ইমরান খান মানে প্রধানমন্ত্রীর পদ হারাইছে, ক্ষমতাচ্যুত হয়েছে। হ্যাঁ। তো এইসব দেশগুলোতে, যেসব দেশগুলো মানে একেবারে তার গণতান্ত্রিক কাঠামোগুলো শক্তিশালী থাকে না,
সেখানে ডিপ স্টেটের প্রভাবটা থাকে বেশি, কারণ এখানে বিচার ব্যবস্থা নড়বড়ে, আপনার মানে যে কোনো কমিশন, প্রশাসন সব কিছুই থাকে খুবই নড়বড়ে অবস্থায়। তখন সেনাবাহিনী যেহেতু একটা প্রতিষ্ঠান, তার একটা ক্ষমতা থাকে, পুলিশ, প্রশাসন এবং পশ্চিমা শক্তি, তখন তারা এই ক্ষমতার পালা বদলে বা ক্ষমতা কে আসবে না আসবে এগুলির ব্যাপারে তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রভাবে একেবারে ক্ষমতাটা যে উল্টে গেছে বা তারা যেভাবে চাইছে তাই হয়েছে, এইটা বললে তাহলে আমাদের এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে চরমভাবে। আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু নির্বাচনটা যে একেবারে খুবই মানে ফেয়ার হয়েছে 100% এটাও বলবো না। কিছু কিছু ফলাফল তো অস্বাভাবিক লাগে, যেমন নাহিদ ইসলাম মানে তার জয়টা এটা খুব বিস্ময়কর লাগে এটা, কিন্তু আবার হাসনাত আবদুল্লাহর জয়টা কি সঠিক মনে হয়? তো এরকম অনেকগুলো হিসাব নিকাশ আছে যে সেই হিসাব নিকাশে একটা সন্দেহের অবকাশ আছে। তো এটা হয় কেন? ওই যতক্ষণ না পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাটা কার্যকর না করতে পারবেন, নির্বাচনের মধ্য দিয়ে পালাবদলের এই প্রবাহটা যদি ধারাবাহিকতা না থাকে, তখন কিন্তু এই ডিপ স্টেট মানে আপনার রাজনীতিতে ঘাঁটি গেড়ে বসবে। এই আলোচনার প্রেক্ষিতেই জানতে চাওয়া যে অন্তর্বর্তী সরকারের সময় যেহেতু নির্বাচিত কোনো সরকার তারা ছিলেন না, তো আমাদের একটি ব্যবসায়িক গোষ্ঠীর পরিচালিত জাতীয় দৈনিক তারা অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে উল্লেখ করেছিল। তাহলে প্রশ্ন আসে কিনা যে সেই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনটা তাহলে বৈধ হবে কিনা? গণঅভ্যুত্থান তো গণঅভ্যুত্থান কোনো সংবিধান আইন কোনো কিছু মানে না। গণঅভ্যুত্থানের শক্তি যখন ডিসিশন নেবে সেটাই কিন্তু আইন, সেটাই কিন্তু সংবিধান। পৃথিবীর দেশে দেশে তাই হয়। নেপালে কি সংবিধান মেনে গণঅভ্যুত্থান হয়েছে? তার প্যাটার্নটা তো এটাই। সেখানে সরকার পালাইছে, কিন্তু তারা পালায় দেশ ছাড়েনি, দেশেই ছিল। আর আমাদের এখানে হচ্ছে পালায় গেছে শুধুমাত্র কয়েকটা মানে খুঁটি ছিল, তার মধ্যে প্রেসিডেন্ট অন্যতম। ওই প্রেসিডেন্টের উপর ভর করে প্রেসিডেন্ট তখন যেহেতু সর্বময় রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি সুপ্রিম কোর্টের কাছে মতামত রেফারেন্স চাইলেন। সুপ্রিম কোর্ট 106-এর আলোকে একটা রেফারেন্স দিয়ে বলল যে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে এরকম সরকার গঠন করা যায়। ফলে এই সরকারের একটা রেফারেন্স নিয়ে, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একটা অন্তর্বর্তী দায়িত্ব পালন করতে পারে। এতে মানে আমার মনে হয় না যে সংবিধানের মৌলিক কোনো ঘাটতি হয়েছে বা ব্যত্যয় ঘটছে। সুতরাং এটাকে অবৈধ বলা যাবে না। পৃথিবীর যে কোনো দেশে গণঅভ্যুত্থান, বিপ্লব সংবিধান আইন মেনে হয় না, এটা মাথায় রাখা দরকার। কিন্তু ওই গণঅভ্যুত্থান বিপ্লবটাই ইটসেলফ একটা সেপারেট একটা সংবিধান, সেপারেট একটা আইন, যেটার আলোকে পরবর্তীতে সরকার হবে। কিভাবে হবে? ওই যে বিদ্যমান সংবিধান, অথবা তারা যদি ওই অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের শক্তি যদি নতুন কোনো সংবিধান রচনা করে, তখন তার ভিত্তিতে পরবর্তীতে সরকার হবে। যেমন বাংলাদেশে স্বাধীনতার পর 72-এর সংবিধানের ভিত্তিতে আমরা চলছি, তাই না? কিন্তু তার মানে তাহলে কি স্বাধীনতার যুদ্ধটাও কি অসাংবিধানিক? এটা কি মানে কোনো ভিত্তি নাই? স্বাধীনতাটাই কি অবৈধ? সেটা কি কেউ বলে? কেউ বলে না। স্বাধীনতার পরে যেই অস্থায়ী সরকার, সেই সরকারের ভিত্তি কি? মুজিবনগর সরকারের ভিত্তি কি? প্রশ্ন তুললে তোলা যায়। যুদ্ধ এবং বিপ্লব, অভ্যুত্থান এগুলি কোনো সংবিধান আইনের মানে দ্বারা পরিচালিত হয় না, এবং তাকে ওই আলোকে দৃষ্টিতে চোখ দিয়ে এগুলিকে মূল্যায়নও করা যায় না। ওগুলির একটা নিজস্ব শক্তি, জনগণই হচ্ছে আসল শক্তি। তারা যদি অধিকাংশ জনগণ একটা যুদ্ধ সংগঠিত করে, অধিকাংশ জনগণ যদি একটি বিপ্লব, একটা অভ্যুত্থান সংগঠিত করে, সেটাই হচ্ছে মূল চেতনা। সেই চেতনার আলোকে পরবর্তীতে আইন কানুন হয়, আইন কানুনের ভিত্তিতে পরে সরকার গঠিত হয়। সুতরাং এখানে কোনোভাবেই বলার অবকাশ নেই যে এখন এই পর্যায়ে এসে তাহলে কি আমাদের সরকার অবৈধ মানে নির্বাচন অবৈধ। এই প্রশ্ন যারা তুলবে তারা বিশ্বের ইতিহাসে মানে বিপ্লবের সংজ্ঞা তারা মানে পাল্টায় দেবে, অভ্যুত্থানের সংজ্ঞা পাল্টায় দেবে। এইভাবেই হয়। সারা বিশ্বে যেভাবে অভ্যুত্থান
বিপ্লবের পর যা হয় বাংলাদেশে সেটি হয়েছে। আপনি বলছিলেন যে আসলে ইউনূস সরকারকে অবৈধ বলার কোনো সুযোগ নেই, তো আমরা দেখছি যে ইউনূস সরকারের মানে কিছু কিছু গণমাধ্যম ইউনূস সরকারের সময় নিয়ে নানা রকম বিদ্বেষ বলাটা উচিত হবে না, নানা রকম সমালোচনা তারা করছে। তাহলে কোন উদ্দেশ্য নিয়ে আসলে সেই সমালোচনা বা এই বয়ানগুলো জারি রাখা হচ্ছে? না, সমালোচনা থাকতে পারে। ধরুন শাসনকালে আমরা ইউনূস সরকার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশাটা কি, প্রত্যাশা ছিল যে দ্রুত গতিতে সুশীলা কার্কির মতো নির্বাচনটা দেয়া, কমিশনগুলি গঠন করা, মানে বিচারগুলো শুরু করা, আবার সাথে সাথে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আজকে দেখেন সেটা না করাতে এই জুলাই সনদ, গণভোট, এইগুলোকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, এই বিভাজনের মধ্যে ইউনূস সরকার যে ঠেলে দিল এটা ঠিক করেনি। এগুলি দেখেন একদম বারবার নেপালটা আসে কেন, একদম বাড়ির কাছে, ওই একই কিন্তু পরিস্থিতি। তারাও বলছিল 34 বার, মানে গত 40 বছর না 50 বছরে 34 বার সরকার বদল হয়েছে নেপালে। তো ওই জেনজিরা যে সুশীলা কার্কির কাছে যে বলছিল যে আমরা নতুন করে সংবিধান করতে চাই, তার ভিত্তিতে নির্বাচন হোক, তাহলে আর এই মানে বছর বছর সরকার পাল্টাবে না। সে বলছে বাবা আমার তো এই ক্ষমতা নেই, আমি শুধুমাত্র একটা নির্বাচন দিতে পারি, এইটুকু আমার ক্ষমতা। তারপর এটা তোমরা পার্লামেন্টে যাও, পার্লামেন্টে যে তোমরা আইন কানুন সংবিধান তৈরি করো। খুব সহজ করে ফেলছে, আমাদের এখানে জটিল করে ফেলছে। এই জটিলতার মধ্য দিয়ে অনেকের মধ্যেই একটা ধারণা হয়েছে যে ইউনূস সরকার 18 মাসের জন্য আসেনি, সে আসছে 5 বছর 10 বছর এরকম টার্গেট করে। এবং বেশ কিছু বিষয়, এই যে বাণিজ্য চুক্তি করা, চট্টগ্রাম বন্দর চুক্তি করা, পুলিশের পোশাক পরিবর্তন, যেগুলি রেগুলার গভর্নমেন্ট করে, সেগুলি করতে যে বিতর্কের মধ্যে পড়ছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে ক্ষমাহীন অপরাধ করছে। এই যে গত 2 সরকার হামের টিকা না আসাতে, মানে সময় মতন হামের টিকা না দেয়াতে একটা ক্ষমাহীন অপরাধ করছে। এই যে লাস্ট 2 গভর্নমেন্টের কথা বলল, এটা কেন বলল? এটা হাসিনা সরকারের ক্ষেত্রে বলার কথা, ইউনূস সরকারের ক্ষেত্রে বলতে হলো কেন? বলতে হলো এই কারণে যে সে 18টা মাস ক্ষমতায় থাকছে, যেটা ঠিক করেনি। সুতরাং সমালোচনা হবে, সমালোচনা মানে এই না যে ইউনূস সরকার অবৈধ। ভাইয়ার একটি বক্তব্যে আমি যদি ভুল না করে থাকি, আপনি বলেছেন যে ইউনূস সরকারের 18 মাস শেখ হাসিনা সরকারের 15 বছরের বিভীষিকার চেয়েও বড় বিভীষিকা ছিল। আসলে এই মন্তব্যটার কারণ কি? এটা আসলে বাত কি বাত, আমি এটা একটু আমার একটা ক্ষোভের, কারণ সবচেয়ে বেশি আমরা আশাবাদী ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন লোক যখন এরকম ক্রাইসিস পিরিয়ডে সবচেয়ে একটা উপযুক্ত লোককে সবাই তাকে মনোনীত করছে, এবং ছাত্রদের এই সিলেকশনটা ভালো ছিল এবং কেউ কোনো আপত্তি করেনি। তো কিন্তু উনি আশাভঙ্গ করছে এই কারণে যে উনি যেভাবে সরকার যেভাবে লম্বা পিরিয়ডটা সামনে নিয়ে আসছে সংস্কারের নাম করে, এবং এর মধ্য দিয়ে বেশ কিছু ঘটনা ঘটছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে। এর মধ্যে সাংবাদিকরা অ্যারেস্ট হয়েছে, মানে ওই জুলাই গণঅভ্যুত্থানের নামে প্রচুর মানে মিথ্যা মামলায় শত শত মানুষকে মামলায় আসামি করা হয়েছে, এবং তারা বিনা বিচারে এখনো পর্যন্ত আছে। এখানে পরিষ্কার যে মানে জুলাই হত্যাকাণ্ড তো সঠিক, 1400-1500 মানুষ মারা গেছে, সেই প্রকৃত আসামিদের বদলে প্রকৃত আসামিদের সাথে আরও 100, 150, 200 করে জুড়ে দিয়ে এই যে ভারাক্রান্ত করা হলো, এবং বিচারটা যে একটা প্রলম্বিত হয়ে গেল, এবং বিনা বিচারে মানুষ যে মানে কারাগারে গেল। আমাদের কিছু সাংবাদিকরাও যারা আওয়ামী লীগ সমর্থক, কিন্তু তাই বলে হত্যা মামলা নিয়ে তারা কেন কারাগারে থাকবে? তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো মানে অপরাধ থাকে তাহলে তার মামলা হবে, হত্যা মামলা হবে কেন? তারপরে এই আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, তারপরে হাফিজুর রহমান কার্জন আইনের শিক্ষক, আবু আলম মোহাম্মদ শহীদ খান, তারা একটা স্বাধীন মত প্রকাশ করতে একটা সেমিনারে আয়োজন করছে, সেখানে মব তৈরি করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আবার তাদেরকে আবার মাসের পর মাস
কারাগার খাটানো হলো। এইটা তো রাজনৈতিক সরকারও এরকম করতে চায় না, বরং রাজনৈতিক সরকার আনিস আলমগীরকে মুক্ত দিছে। তো সেখানে এই যে ধরনের হিংসা মানে এই ট্রেন্ডটাই আমি বলছিলাম যে এটা মনে হচ্ছে যে 15 বছরে যে প্রতিহিংসার চর্চা হয়েছে তার চেয়ে একটা ভয়াল পরিস্থিতি তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোকে, হাসিনা বিরোধী আন্দোলনের শক্তিগুলোকে মানে তছনছ করে ফেলছে। আজকে কোথায় বিএনপি, কোথায় আজকে 2 মাসও হলো না এই সরকারের, তার মধ্যে জামাত ইসলাম রাজপথে অবস্থান নিয়ে বসে থাকলো। প্রথম দিনই ওয়াকআউট, প্রথম দিনই হচ্ছে 2টা শপথ। এই যে ভজঘটে একটা পরিস্থিতি তৈরি করছে, তাহলে এর ভালো শাসন উপহার দিল না, রাজনৈতিক দলগুলোকে তো ঐক্যবদ্ধ করতে পারলো না, তাহলে এটা বরং তিক্ততা আরও চলে আসলো। এখন এই তারেক রহমানকে বক্তব্য দিতে হচ্ছে 2 সরকারের আমলের অনিয়ম নিয়ে। কয়দিন পরে বলবে যে 15 বছরের দুর্নীতি অনিয়ম আর 18 মাসের দুর্নীতি অনিয়মের তদন্ত করা হবে। এবং সেই দুর্নীতি এই ছাত্ররা যারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, নতুন একটা বাংলাদেশ গড়বে, নতুন একটা রাজনৈতিক শক্তির অভ্যুদয় দেবে, তাদেরকে ক্ষমতার স্বাদ দিয়ে তাদেরকে একটা করাপশনের মধ্যে ঢুকাই দেওয়া হলো। তো আমি এই জন্যই বলছি যে এটা চরমভাবে ক্ষতি হয়েছে। এবং এটা ডক্টর ইউনূসের মতন মানুষের বোঝা উচিত ছিল যে যেহেতু তার কোনো রাজনৈতিক টিম না, তার হচ্ছে একটা এনজিও, তার পরিচিত লোকজন, এই ছাত্রদের এইভাবে নিয়ে একটা প্ল্যাটফর্ম দিয়ে লম্বা সময় থাকা যায় না। যেটা করা যায় সেটা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন করা যায়, যেটা আমাদের এখানে প্রয়াত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন যেটা করছিল, যেটা সুশীলা কার্কি করছে, সেইটার প্রেক্ষিতে আমি তুলনা দিয়ে বলছি যে গত 18 মাসে আবার যেইভাবে মব হয়েছে, 100-150 মাজার ভাঙচুর হয়েছে, তারপরে তৌহিদি জনতার নাম করে বিভিন্ন জায়গায় মব তৈরি করে প্রায় 300 মানুষকে মারা হয়েছে, সব মিলে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং যারা আমরা নিরাপদ থাকার কথা, হাসিনার সমালোচনা করে আমরা ভিকটিম হয়েছে, পরে আসছি, দেখা গেছে যে আমরা আতঙ্কে থাকতাম যে এইসব ঘটনার সমালোচনা করতে যে কোন দিন না বাসাবাড়ির সামনে এসে মব তৈরি হয়ে যায়, আমরাও আতঙ্কগ্রস্ত থাকতাম। তো সেই জন্যই বললাম যে মানে 15 বছরেও যতটা না ভয় পাইনি, কিন্তু এই মব কালচারটাকে এত বেশি সংগঠিত হয়েছে এবং দেশের ভেতরে বাইরে থেকে কোনো শক্তি, কোনো ব্যক্তি সরকারকে চালাইছে। যখন যা চাইছে, ধরেন ওসমান হাদি নিঃসন্দেহে একটা তরুণ, ভিন্ন মতের, ভালো। আপনি কি মনে করেন কবি নজরুলের ওই কবরের ওখানে মানে কবর দেওয়ার মতন ওই পজিশনে ওসমান হাদি? আপনি ওসমান হাদি তার প্রাপ্য সম্মানটা যেখানে সেইটুক দেওয়া উচিত, আর কবি নজরুলের জায়গাটায় কবি নজরুলকে রাখার দরকার ছিল। আপনি যেহেতু নজরুলের ভক্ত, আর একটা বিশাল একটা মানে মব তৈরি হলো বা জনমত তৈরি হলো, প্রতিবাদ তৈরি হলো, আপনি ওই প্রতিবাদের উপর ভর করে আপনি ওখানে কবি নজরুলের কবরস্থানের মধ্যে সেখানেও তার কবরটা দিলেন কেন? ওসমান হাদির জন্য যদি এতই ভালোবাসা থাকতো তাহলে আলাদা একটা কবর আপনি নির্মাণ করতে পারতেন, একটার মধ্যে আপনি আর একটা ঢুকাই দিলেন কেন? এটা কি একই পরিবারের? এটা যেমন প্রয়াত বেগম খালেদা জিয়ার মানে জিয়াউর রহমানের প্রয়াত স্ত্রী হিসেবে তার কবর থাকতে পারে, কিন্তু এখানে কি এমন হইতে পারে? এমন একজন ব্যক্তি মব তৈরি হলো, বাস তাকে নিয়ে আপনি ওখানে ঢুকাই দিলেন। এইগুলি হয়েছে সস্তা জনপ্রিয়তা, এবং যখন কি সরকার একটা দুর্বল থাকে তখন যে যা চাপ তৈরি করে তাই তৈরি করে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? অধ্যাদেশ আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আপনি শাস্তি দেবেন, আপনি দল নিষিদ্ধ করলেন, এই সরকার এসে আবার সেটা আইনে পরিণত করলো। এটা সুদূর প্রসারী প্রভাবটা বোঝা দরকার, যে আজ হোক কাল হোক, 10 বছর 20 বছর 50 বছর পরে হোক, এটা তো আপনিও আক্রান্ত হইতে পারেন। তো এই ভুলগুলোর সূচনা, রাজনীতিতে বিভক্তি, জাতির যে একটা ঐক্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে ঐক্য, সেই ঐক্যগুলো তছনছ করে একটা বিভৎস একটা চেহারা আস্তে আস্তে উন্মোচিত হয়েছে। পরিস্থিতি হয়তো বুঝতে পারছিল বা নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে দ্রুত নির্বাচন দিয়ে সরে গেছে, নতুবা যদি এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যেভাবে ভর করছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপরে, তাতে বিএনপি যদি বড় রাজনৈতিক শক্তি না থাকতো, তাহলে যে পরিস্থিতিটা কোন দিকে যাইতো, কোন ভয়াল পরিস্থিতির দিকে যাইতো আল্লাহ জানেন।
দেখেন নাট্যাঙ্গনের নাটক বন্ধ হয়ে গেছে বেলি রোডের, যে নাটক এখন তারেক রহমান সাহেব তার পরিবার নিয়ে দেখতে পারছে, নাটক বন্ধ হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, শোবিজরা যে বিভিন্ন যে শোরুম উদ্বোধন করবে সেই শোরুমে মব তৈরি হয়েছে, মেহজাবিন চৌধুরী চট্টগ্রাম থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে, তারপরে ঢাকার এখানেও কয়েকটা ঘটনা হয়েছে। মানে সব জায়গায় আপনি তৌহিদি জনতার ব্যানারে মনে হচ্ছে শেখ হাসিনার পতন ঘটনার মধ্য দিয়ে একটা উগ্রবাদী শক্তির একটা উত্থান ঘটলো, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনি 32 নম্বর মানে দফায় দফায় আপনি ভাঙতেছেন কেন, কি কারণে? এই গণঅভ্যুত্থানের সাথে 32 নম্বরের সম্পর্কটা কি? গণঅভ্যুত্থানের সাথে যদি সম্পর্ক হয় সেটা সুধার সদন হইতে পারে বা গণভবন হইতে পারে। আপনি 32 নম্বরকে টার্গেট করলেন কেন? করলেন এই কারণে যে এই ব্যক্তিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ, প্রধান নেতা, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এই সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনে বারবার হানা দিয়ে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু এটা তাৎক্ষণিক জনক্ষোভ কিনা, যেহেতু তাৎক্ষণিক আমি ওই দিন মুজিবুর রহমানের মানে জনগণের পয়সায় হাজার হাজার টাকা খরচ করে তার মুরাল বানানো হয়েছে, আমি মানলাম এটা, এবং ওই তাৎক্ষণিক এটাকে আমি 5 তারিখ 6 তারিখ পর্যন্ত এলাও করলাম, কিন্তু তাই বলে আপনি প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর পর হইতে পারে না। এইগুলো উদ্দেশ্যমূলক। প্রথম দিনের আমি বুঝলাম যে ওই ইয়েতে তখন অনেক লুটপাটও হয়েছে, সেগুলো আপনি করেন যে ওইটার ব্যানারে হয়েছে, ওইটাকে আপনি মাপ করতে পারেন। কিন্তু তাই বলে দফায় দফায় আপনি 32 নম্বর ভেঙে দিয়ে ওখানে মসজিদ নির্মাণ করবেন, এই কথাগুলি যখন আসে তখন আসে কেন? এবং তারপর পর যখন কথাগুলি আসে 72-এর সংবিধানকে উড়ে দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, এটাকে রিসেট বাটন টিপ দিতে হবে, এই কথাগুলি আসা মানে হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও, ইতিহাস শুরু করো, এই গণঅভ্যুত্থান, এই মানে জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করো। তার মানে বাংলাদেশে এমন রাজনৈতিক শক্তি আছে যারা আর 71-এর মুক্তিযুদ্ধকে স্মরণ করতে চায় না, সেটা ইতিহাসে মানে আবার থাকুক, পুনর্জীবিত থাকুক, সেটা চায় না। এই প্রবণতাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনুধাবন করতে পারেননি, অথবা করলেও তিনি নিশ্চুপ থেকেছেন, হয়তো মনে করছেন যে এইভাবে তিনি হয়তো একটা লম্বা সময় পথ পাড়ি দেবেন, কিন্তু এটা ওনার এই চিন্তাটা করা উচিত হয়নি। এই প্রেক্ষাপটে জানতে চাওয়া ভাইয়া, যে বর্তমান সরকার তো আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, অবশ্যই এটা ভালো দৃষ্টান্ত না। আমি বললাম তো যে ইউনূস সরকার অধ্যাদেশ করছে আর এটা আইনে পরিণত হয়ে গেল। এখানে দেখেন স্ববিরোধিতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকেই বলছেন যে কোনো দল নিষিদ্ধ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, কিন্তু সেটাই তো হয়ে গেল। তাহলে আপনি এতগুলো, তাহলে সবগুলি করলেন না কেন? 130টাই করলেন না কেন? 20টা যে করেন নাই, গুম, বিচার বিভাগ পৃথকীকরণ, তারপরে এই যে রাজনৈতিক দল, এগুলি আপনি ওইটা ওর মধ্যে ফেলে দিলেন, তাহলে আপনি এইগুলি তো করলেন না। তাহলে এটা আপনার একটা ভালো হলো না। কারণ এখানে মনে রাখা দরকার, বিএনপি কিন্তু যে ভোট পেয়েছে, বিএনপির শুধু ভোট ছিল না। এখানে যখন দেখা গেল যে মুক্তিযুদ্ধের কোনো শক্তি নেই, গণতান্ত্রিক শক্তি নেই, তখন আওয়ামী লীগের ভোট, গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দল, সংখ্যালঘু ভোট, সবাই কিন্তু বাঁচার আশায় নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে তারা কিন্তু দলে দলে সবাই ভোট দিয়েছে ধানের শীষে। যে কখনোই ধানের শীষে ভোট দেয়নি সেও কিন্তু ধানের শীষে ভোট দিয়েছে। আপনি এসে এখন এইটা আইন করে ফেললেন, এটা ঠিক করেননি, কারণ এটা বুমেরাং হবে। আমি তো বললাম যে 10-20 বছর পরে বিএনপির আজকে যে জনপ্রিয়তা কালকে তো নাও থাকতে পারে, তাই না? মানে কোনো ক্ষমতা যে চিরস্থায়ী না, এটা তো আওয়ামী লীগের শেখ হাসিনা প্রমাণ করে গেছে তার পতনের মধ্য দিয়ে। তো সুতরাং আপনি এমন একটা কাজ করলেন যেটার হাত ধরে অন্য কোনো রাজনৈতিক শক্তি ভবিষ্যতে ক্ষমতায় আসলে তখন সেও আরও 2-4টা রাজনৈতিক দল তার সুবিধা মতো করে নিষিদ্ধ করবে, তখন কি হবে? ভাইয়া, তাহলে বিগত হাসিনা সরকারের পতনের পর যে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা করছিল মানুষের মাঝে, যে আকাঙ্ক্ষা তৈরি, মূল্যবোধ তৈরি হয়েছিল, বর্তমান ক্ষমতাসীন সরকার তা কতটুকু পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ বিএনপির এই নেতৃত্ব কিন্তু পাল্টে গেছে। আগের তুলনায় তারা অনেক বেশি জনমুখী, তাদের কর্মতৎপরতা আছে, এবং বিশেষ করে এই যে কল্যাণমূলক কর্মসূচিটা
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং সম্ভবত হেলথ কার্ডও তারা চিন্তা ভাবনা করছে। এগুলি হলো জনমুখী। এবং তারেক রহমান অতীতের সেই গালাগালির রাজনীতি, মানে বদনাম, কুৎসা রটনা, প্রতিহিংসা চর্চার এই বক্তব্য থেকে কিন্তু সরে এসে কী করলে ভালো হবে সেই দিকেই কিন্তু তার মনোনিবেশ। সুতরাং বিএনপি মানে আগের যে প্রথাগত রাজনীতি ছিল আওয়ামী লীগ বিএনপি, সেই জায়গা থেকে কিন্তু তিনি বের হয়ে আসছেন। ফলে একটা সম্ভাবনা ক্ষেত্রটা কিন্তু তৈরি হচ্ছে, কিছু সীমাবদ্ধতা, কিছু সমালোচনা সত্ত্বেও। সুতরাং আমি মনে করি যে মানে আশার ভরসার একটা জায়গা আছে। সেই জায়গা থেকে তা মানে দলকে আরও বেশি মানে অ্যাক্টিভ হইতে হবে এবং সেগুলি বাস্তবায়নের দিকে। এখন আপনি ধরেন কি করবেন সামনে, জুলাই সনদের তো অনেকগুলি ভালো দিক ছিল, আপনি সবগুলি উড়াতে পারবেন না। আপনি কোনটা কোনটা করবেন সেটা বলতে হবে, আর কোনটা কোনটা করবেন না, কি কারণে করতে পারছেন না সেটাও পরিষ্কার ব্যাখ্যাটা দিতে হবে জাতির সামনে। তা না হলে ওই যে মানে জুলাই চেতনার সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু সামনে চলে আসবে। সুতরাং এটার একটা ব্যাখ্যা দিতে হবে। সম্ভাবনা একটা তৈরি হয়েছে, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে হোঁচট খাচ্ছে। কিন্তু সেটা তো ধরেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসই হলো, তারপর তো আবার নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। সেই ঘুরে দাঁড়াবে কিভাবে কর্মসংস্থান তৈরি হবে, কিভাবে তরুণরা তারা কাজ করবে এবং প্রত্যাশায় মানে তারা বলিয়ান হবে, এগোনোর প্রেরণা পাবে, এইগুলো চিহ্নিত করে আরও বেশি মানে মানুষের কাছে যাইতে হবে। তো এখন পর্যন্ত আমি বলবো যে সরকারের 6 মাসের আগে সমালোচনা করাটা বা কিছুই হচ্ছে না, শুধু আমি মানে ব্যর্থতা নিয়ে ব্যস্ত থাকব, সেটা চলবে না। এই যে মব কালচার থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। তো এই মবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে মব চলবে না, যে কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সালাউদ্দিন আহমেদ, সেইটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করলে মানুষ আশাবাদী হবে এবং মানুষ মনে করবে যে না, সরকার আমাদের পাশে আছে এবং আমরা অনেক বেশি এখন নিরাপদ। যখনই মানুষ নিরাপদ হবে তখন কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি কর্মমুখী হবে। সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই সম্ভাবনা আছে। ভাই, আপনি যেমনটি বলছিলেন নির্বাচনের মাত্র নির্বাচিত সরকারের 2 মাস অতিবাহিত হয়েছে, তো এই নির্বাচিত সরকারকে কাজ করতে ন্যূনতম সময় দিচ্ছে কিনা বিরোধী দল, নাকি আন্দোলন সংগ্রামের কথা বলা হচ্ছে বা কারো কারো মতে হুমকি দেওয়া হচ্ছে? দেখেন, বিরোধী দল এখন আমি মনে করি যে তাদেরও বিরোধিতা করার নিশ্চয়ই গণতান্ত্রিক আছে, অধিকার আছে সংসদের ভেতরে এবং বাইরে। তবে একটু আর্লি হয়ে গেছে, এত তাড়াতাড়ি সংসদের বাইরে চলে আসাটা ভালো দৃষ্টান্ত না। কারণ বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এরশাদ পতনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল যে সংসদকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে, সেটা কিন্তু ওই যখন নাকি আওয়ামী লীগ বিএনপি ছিল তখনও কিন্তু হয়নি। বারবার দফায় দফায় লম্বা সময় ধরে বর্জন এই কালচারের মধ্যে সংসদ কিন্তু অকার্যকর হয়ে গেছিল। তারপরে গত 15টা বছরে 3টা সংসদ তো একটা তামাশার সংসদ ছিল। সুতরাং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এবং সত্যিকার অর্থে একটা দেশে গণতন্ত্র আছে কিনা সেটা বোঝার জন্য সেই দেশের সংসদ কতটা কার্যকর সেটা বোঝার একটা মাপকাঠি। তো সেই মাপকাঠিতে আপনাকে সংসদকে প্রাণবন্ত করতে হবে, সকল তর্ক বিতর্ক মানে কেন্দ্রবিন্দু করতে হবে সংসদ যত বেশি শক্তিশালী হবে আপনি মনে করবেন যে গণতন্ত্র শক্তিশালী হবে। সুতরাং এই পয়েন্ট থেকে আপনি বাইরে যদি চলে আসেন, রাজপথে চলে আসেন, তাহলে কিন্তু সংসদ মানে গৌণ হয়ে যাবে, সংসদ আর মুখ্য ভূমিকা পালন করবে না এবং মানুষ তখন মনে করবে যে না, সংসদের না রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই বোধহয় সরকার পরিবর্তন করতে হবে। এবং অনেকে বলছেও যে আবার গণঅভ্যুত্থান হবে, এবার গণবিপ্লব হবে। এই যে আওয়াজগুলো, এই আওয়াজগুলি গণতন্ত্রের জন্য কোনো ভালো মানে শুভ লক্ষণ না। আর সুতরাং এবং মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংসদ এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে লাভ নেই, গণঅভ্যুত্থান
ঘটায় সরকারের পতন ঘটাইতে হবে, তাহলে গণতন্ত্র দুর্বল হবে, দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে পড়বে। সুতরাং আমি মনে করি বিরোধী দলের অবশ্যই অধিকার আছে, কিন্তু তার অনেক বেশি ক্ষমতা, তার অনেক বেশি অধিকারটা সংসদের ভেতরে মানে প্রয়োগ করতে হবে। ভাইয়া, জুলাই সনদের বিশেষ করে গণভোট, যেই গণভোটে 70% মানুষ হা ভোট দিয়েছে, অর্থাৎ 4 কোটির মতো ভোটার, এবং সেই সনদের গুম অধ্যাদেশ থেকে শুরু করে বিচার সংস্কার অধ্যাদেশ, বেশ কিছু অধ্যাদেশ সরকার বাদ দিয়েছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে ভবিষ্যতে কি অনৈক্য বিভাজন বা গণরোষটা আরও বাড়তে পারে কিনা, গণ অসন্তোষটা বাড়তে পারে কিনা? হ্যাঁ, সেটার আশঙ্কা তো আছেই। আমি বললাম তো যে এই গণভোট, জুলাই সনদ, এগুলি খুবই মানে অপ্রাসঙ্গিক ছিল, এগুলি চাপানো উচিত হয়নি। আউট অফ পার্লামেন্ট আপনি এগুলি করতে পারেন না। এইটার আপনি গণভ্যুত্থান হয়েছে, ক্ষমতায় আসছেন, কিন্তু এই ক্ষমতা তো হ্যাঁ সংবিধান সম্মত না। একটা সংবিধানের ক্রাইসিস পিরিয়ডে রাষ্ট্রপতি রেফারেন্স নিয়ে আপনাকে কোনো রকমে চালাতে বলছে, কিন্তু তাড়াতাড়ি আপনি এটাকে, এই পথটা আপনি পাড়ি দেবেন। কিন্তু আপনি পাড়ি দিতে যে আপনি এই মানে কমপ্লেক্সগুলি করলেন। জুলাই সনদের মূল বিষয়টাকে, মূল বিষয়ে অনেকগুলো সংস্কার, তার মধ্যে গুম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলি তো জুলাই সনদ ছাড়াও এমনি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক কালচারে আপনি যদি মানে এগোতে চান, তখন তো এই সনদ লাগে না। বিশ্বের আপনার যেসব দেশের বিচার বিভাগ শক্তিশালী, যে দেশের মানবাধিকার শক্তিশালী, সেখানে কি তারা সনদ করে? তারা পার্লামেন্টে আইন করে। আপনি এগুলি তো সব পার্লামেন্টে নিয়ে আসবেন, পার্লামেন্টেই তো করবেন আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনি কি আউট অফ পার্লামেন্ট আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে পারবেন? পার্লামেন্টই করতে হবে, বিল আনতে হবে। বিলের উপরে আপনার মনে আছে যে বাংলাদেশে সবচেয়ে কম সময়ের সরকার, কম সময়ের সংসদ কখন ছিল? সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন, যেখানে 1-1.5 মাসের মাথায় সরকার পতন ঘটছে। কিন্তু খেয়াল করেন, ওই 1.5 মাসের মধ্যে সংসদের একটাই অধিবেশন হয়েছে। সেই অধিবেশনের প্রথম কি করছে? তখন জামাত এবং আওয়ামী লীগের যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওই বিলটা সংসদে করে তারপরে সরকার পদত্যাগ করছে, তারপর নির্বাচন হয়েছে, তাই না? তাহলে সংসদের বাইরে কিন্তু হয়নি। একটা অধ্যাদেশ তারা করতে পারতো, আচ্ছা ঠিক আছে আর পার্লামেন্ট ডাকবো না, আমরা যেহেতু ক্ষমতা থাকবো না, আমরা অধ্যাদেশ দেই, ওই অধ্যাদেশের আলোকে নির্বাচন হবে না। পার্লামেন্ট ডাকছে, শপথ নিচ্ছে, তারপরে ওই আইনটা পাশ করছে, তারপর চলে গেছে। তো এটাই হচ্ছে, আপনি সংসদটাকে কেন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি? কেন গুরুত্বপূর্ণ মনে হলো যে আমি কিছু বিদগ্ধ লোকজন নিয়ে এসে আমি এখানে একটা নানা রকমের কমিশন করব, আর তারা সুপারিশ করবে, আর সেই সুপারিশটা বাস্তবায়ন করবে সংসদ। তাহলে সংসদ কেন? সংসদ তো আইন প্রণেতারা আইন তৈরি করে, আপনি তাদেরকেই আপনি মানে আইন তৈরি করে তাদেরকে বলবেন যে এই আইনে তুমি সাইন করো? এটা হয় কোনো দিন? আপনি পার্লামেন্ট মেম্বার না, আপনি বাইরে থেকে একটা তৈরি করে নিয়ে বলতেছেন যে এটা তুমি ইন্ট্রোডিউস করো এবং এই অনুযায়ী চলো। এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই ইগো তো থাকবেই স্বাভাবিকভাবে, কারণ এমন কোনো বিষয় না যে বিষয়টা মানে বিএনপি, জামাত বা বড় রাজনৈতিক দলগুলো তারা জানে না, বোঝে না, তা তো না, নতুন তো কিছু না। কিন্তু যদি ওই সময়ের আপনি দেখেন, গণঅভ্যুত্থানের পর যদি একটা পার্লামেন্ট হতো, সেখানে আরও বেশি তরুণরা সেখানে ঢুকতে পারত, নির্বাচিত হতো, এবং সেখানে অনেক ভালো ভালো আইন, তখন তারা যেটাই বলতো পার্লামেন্ট সেই আইনগুলি করতে পারত। আপনি প্রথম থেকে আপনার একটা ইগনোর করছেন আপনি পার্লামেন্টে না, ওই পার্লামেন্টে গেলে ওইটা হবে না, ওইগুলি তো সব ব্যবসায়ীরা যায়, যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে তারা যায়, ওদেরকে দিয়ে হবে না, ওরা মূর্খ সূর্খ, আমরা বুদ্ধিমান, কারণ আমরা ইউনিভার্সিটিতে পড়াই, আমরা পড়ালেখা করছি, আমরা এলিট শ্রেণী, আমরা বুঝি কোনটা ভালো, সুতরাং আমরা তৈরি করে দেবো, আর পার্লামেন্ট আইন প্রণেতারা সেই আইনটা ফলো করবে। এই অবস্থার কারণে এই বিভাজনটা হয়েছে, বিভক্তিটা হয়েছে। এইটা সবাই মিলে এটা যত দ্রুত বুঝবে তত ভালো হবে, এবং শেষ পর্যন্ত কিন্তু আপনাকে পার্লামেন্টের কাছেই যাইতে হবে। কারণ এখন আপনি কি করবেন? এই মানে মূল সমস্যাটা কি বাংলাদেশের?
গণতান্ত্রিক ব্যবস্থার মূল সমস্যাটা ছিল নির্বাচন, কিন্তু নির্বাচনটা হইতো না। কেন হইতো না? নির্বাচনটা যখন যার অধীনে হইতো, যে দলের অধীনে হইতো, সেই দল ম্যানিপুলেট করতো। সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তাহলে এখন মূল সংস্কার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি প্রবর্তন করেন। আপনি এখন যদি একটা দুইটা মানে এই সংস্কার হইলো, না হলে আপনি ঠিক আছে, আপনি পাবলিকের কাছে যান, যে বলেন আমরা এই করব। নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হয়, আপনি নির্বাচিত হয়ে আপনি ইমপ্লিমেন্ট করেন, সমস্যা না তো। আপনার সব সংস্কার আপনি একসাথে গুলাইতে পারবেন না। আপনি উচ্চকক্ষ, নিম্নকক্ষ এই যে তৈরি করবেন, এই কাঠামোটা যাওয়ার আগ পর্যন্ত যেই গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাই তো নেই আমার দেশে। সংসদই যেটা আছে, বিদ্যমান সংসদটাই আমি কার্যকর করতে পারলাম না। এটা নিয়ে আপনি আপার লোয়ার নানা রকম কথাবার্তা বলে এইগুলি আপনার ইউরোপের, আমেরিকার স্বপ্ন দেখেন। ওরা কি একদিনে এই পর্যায়ে আসছে? বহু বছর প্র্যাকটিস করতে করতে আসছে। আপনার তো প্র্যাকটিসই নাই। আপনার একটা সংসদ বলতে পারবে না যে সংসদটা খুব মানে চমৎকার ছিল, আদর্শিক সংসদ ছিল। বলেন, যেটাই বলবেন দেখবেন সেখানে দেখেন বিরোধী দল কয়দিন সংসদে ছিল না। তাহলে আগে এক্সিস্টিং যেটা আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তারপরে আপনি সামনে যান। আপনার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কি এরকমই থাকবে? এটা শুরু করছেন, আপনি আরও বড় করেন। কিন্তু আগে আপনি এটাকে তো কার্যকর করতে হবে, এটাকে ভায়াবল করতে হবে, তারপর না আপনি এক্সপানশনে যাবেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি যে প্রতিনিয়ত রাজপথে নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এবং সরকারের কাছে সেই দাবিগুলো জানানো হয়েছে। তো এই সরকারের সময় কি সব দাবিগুলো পূরণ হয়ে গেছে? তো সেই আন্দোলনকারীরা হঠাৎ করে অনেকটা অদৃশ্য হয়ে গেলেন কিভাবে? হ্যাঁ, এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন তো, মানে ওই যে অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকারকে সবাই মনে করতো দুর্বল সরকার, সুতরাং চাপ দিয়ে আমি আমার সুবিধা মতন আমি দাবি আদায় করব। এই দাবি আদায় করতে করতে এই যে এই ওসমান হাদির লাশ চলে গেল কবি নজরুলের মাজারে, তার কবরের ওখানে সমাহিত করা হলো। এই চাপ দিতে দিতে হয়ে গেল জামাত এনসিপি মিলে চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। তারপরে সবাই তখন রাস্তায় নেমে পড়লো যে চাপ দিলেই তো আদায় করা যায়। তো এখন দেখেন বিএনপি যেহেতু রাজনৈতিক সরকার, অটোমেটিকভাবে আপনি বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে কিন্তু মব বন্ধ হয়ে গেল। তারপরে এখন সরকার কিছুটা মানে কঠোরতা না দেখানোর কারণে আস্তে আস্তে আবার একটু খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে। এটা এখনও বলা যাবে না যে একদম সব ভেঙে চলে গেছে, কিন্তু কই এই 2 মাসে তো আমরা দেখছি না সেই মানে রাস্তার আন্দোলন। কারণ এখন সবাই হিসাব করে যে এখন পলিটিক্যাল গভর্নমেন্টকে ফেস করতে হবে। সুতরাং আমি আমার সুবিধার মতন করে আমি দাবি আদায় করে নিয়ে আসবো, এটা সম্ভব না। আপনি বা আমাদের যে ইকোনমি, আপনি হঠাৎ করে আপনার বেতন যদি আপনি মনে করেন আপনার ন্যূনতম বেতন হওয়া উচিত 50,000, হ্যাঁ হওয়া উচিত, কিন্তু সেটা দেওয়ার কি ক্যাপাবিলিটি আছে রাষ্ট্রের? নেই, কিন্তু আপনি দাবি করছেন। শুধু আপনি আপনারটা দেখছেন, রাষ্ট্র দেখে তো সবার দিক যখন তাকায় তখন দেখে যে না, এটা তো সম্ভব না, সুতরাং সে দেয় না। কিন্তু যারা মানে দাবি করে তারা শুধু তাদের দিকটা দেখে। সুতরাং ওই যে ইউনূস সরকারকে মনে করছে দুর্বল, চাপ দিলে যমুনা ঘেরাও করলেই আমি আদায় করতে পারবো। কই, গুলশান তো একদিনও ঘেরাও হলো না। গুলশান তো এমন না ক্যান্টনমেন্টে, গুলশানের ঠিকানা সবাই জানে, ওখানে তো একদিনও মব হইল না, ওইটাকে ঘেরাও করতে গেল না কেউ। এটাই হচ্ছে রাজনৈতিক সরকার আর অন্তর্বর্তী সরকার। যে সরকার লম্বা সময় যদি থাকার চিন্তা করে তখন তার পরিণতি যা হয়, ইউনূস সরকারের সেই পরিণতি হয়েছে। ফলে আলটিমেটলি দেখেন ইউনূস সরকার আমরা গর্ব করার মতন ছিল যে তিনি একজন গর্বিত মানুষ, এরকম একজন বিখ্যাত মানুষ আসলো, তিনি ইতিহাসের একটা অংশ হিসাবে গর্ব হিসাবে বিদায় নিতে পারতেন। কিন্তু তিনি এখন যখন চলে গেলেন, এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে দেখেন প্রতিনিয়ত ইউনূসের বদনাম হচ্ছে, ইউনূসের সমালোচনা হচ্ছে, কিন্তু তার পক্ষে কিন্তু একটা বাক্য উচ্চারণ হচ্ছে না। হাসিনার আমলেও ইউনূসকে এত সমালোচনা কেউ করেনি, এখন যেভাবে হচ্ছে এটা হচ্ছে পরিণতি তার। এটা ভুল ক্ষমতায় লম্বা সময় থাকার একটা ভুল সিদ্ধান্তের পরিণতিতে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছ থেকে কিন্তু সরে গেছে, মন থেকে সরে গেছে। হ্যাঁ ভাইয়া, বলা হয়ে থাকে যে ভারতীয় আধিপত্যবাদকে খারিজ করার মধ্য দিয়ে
2024 অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। তো সম্প্রতি আমরা জেনেছি যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার প্রধান আসামি গণহত্যার। তো এই যদি সত্যি ফেরত দিয়ে থাকে, সেক্ষেত্রে কি বাংলাদেশ এবং ভারত সম্পর্কটা নতুন সমীকরণ শুরু হতে পারে দু দেশের সম্পর্ক? না, ভারতের এই বক্তব্যটা এটা খুবই কূটনৈতিক চাতুর্যে একটা ভরা বক্তব্য। প্রত্যর্পণের বাংলাদেশের দাবিটা তারা খতিয়ে দেখবে, তার মানে এই না যে তারা রাজি হয়েছে। খতিয়ে দেখবে মানে কি, শেখ হাসিনার স্ট্যাটাস কি? যদি সে রাজনৈতিক রিফিউজি হয়, তাহলে তো ভারত তো আইনগতভাবে তাকে সেখানে সেই দেশে আশ্রয় দিতে বাধ্য। এটা তো ভায়োলেট করতে পারে না, এটা তো আন্তর্জাতিক ভায়োলেশন হবে যে একজন রিফিউজিকে আমি জোরপূর্বক মানে তার দেশে বিপদের মুখে আমি ঠেলে দিলাম। তো আসলে এই কারণেই ভারত বলছে যে ওই প্রত্যর্পণ বিষয়টি রিফিউজি বলা হচ্ছে, কিন্তু এখানে তো জাতিসংঘ অলরেডি স্বীকৃতি দিয়েছে যে এখানে 1400 মানুষকে গণহত্যায় তারা মারা গেছেন বা তাদেরকে খুন করা হয়েছে, এবং সেই হত্যা মামলার প্রধান আসামি না, হত্যা হয়েছে, কিন্তু সেই হত্যা কিভাবে হয়েছে, তারা নিহত হয়েছে, পুলিশও নিহত হয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে, সংঘাতে দুই পক্ষই মারা গেছে, পাবলিক মারছে। কিন্তু সেখানে কি পুলিশ, যদি আমি তর্কের খাতিরে বলি, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকার নির্দেশ দিয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে। এটা কি সরকার কি পারে না? পারে। কিন্তু যেটা হয়েছে, এইটার আড়ালে, এই অর্ডারের আড়ালে তারা গণহত্যা চালাইছে, সেটা অন্যায়। সেটা কি শেখ হাসিনা নিজে মানে গুলি চালাইছে? সে হচ্ছে হুকুমের আসামি। এখন একজন হুকুমের আসামি, এটা নিয়ে অনেক আইনগত তর্ক বিতর্ক থাকতে পারে। সে রাজনৈতিক দলের প্রধান, সে সরকার প্রধান, সে মনে করতে পারে যে আমি আমার দেশের মানে সার্বভৌমত্ব, জানমালের নিরাপত্তার জন্য আমি যারা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমি পুলিশ বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য বলছি। সেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে যে 1500 মানুষ মারা গেছে, এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্যটা। সুতরাং এটাকে আমি একেবারে নিশ্চিত করে আমি মানে এক লাইনে আইনে লিখে দেবো যে সে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ দিয়ে মারছে, সুতরাং সে হলো মানে খুনি। এটা হলো রাজনৈতিক বয়ান। আর প্রকৃতভাবে বিচারের মধ্য দিয়ে এটা প্রমাণ করাটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ বিষয়। সুতরাং এইসব গ্রাউন্ডে জাতিসংঘ বলুক আর যেই বলুক না কেন, রাজনৈতিক আশ্রয় পাবে না সেটা কিন্তু হয় না। রাজনৈতিক আশ্রয়, আমার যেটা ধারণা, যদিও এখন অফিসিয়ালি ভারত বলেনি রাজনৈতিক আশ্রয় দিয়েছে কিনা, কিন্তু যেহেতু লম্বা সময় ধরে আছে, সুতরাং এটা রাজনৈতিক আশ্রয় ছাড়া মানে আর অন্য কোনো স্ট্যাটাসে নেই। কিন্তু যেটা সম্পর্কটা উন্নয়নটা হবে কীভাবে, যেটা ইউনূস সরকার বলেছিল যে হাসিনা থাকুক, আপনারা যদি রেখে দিতে চান রাখেন, কিন্তু সে যেন উস্কানি না দেয়। সম্ভবত একটা নেগোসিয়েশন হইতে পারে যে শেখ হাসিনাকে হয়তো বলতে পারে যে আপনি এখানে থাকেন, যত বছর থাকেন, কিন্তু আপনি কোনো পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট দিতে পারবেন না। এইটা যদি সে যদি নিশ্চুপ থাকে, উস্কানি না দেয়, তাহলে এটা নিয়ে বিএনপি সরকারও আমার ধারণা খুব একটা মাথা ঘামাবে না। ভূরাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের একাংশ মনে করছেন যে ইরানের পর ইসরায়েল এবং পশ্চিমাদের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক অথবা পাকিস্তান। অলরেডি তুরস্কের সঙ্গে ইসরায়েলের বাকযুদ্ধ চলছে। তো এর পরিণতি কোন দিকে যেতে পারে বলে মনে হয় আপনার? দেখেন, এই মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিসটা কিন্তু সহসায় থামবে না। এটা লম্বা সময় ধরে এটা চলবে। এটার কারণটা কি? যুদ্ধ কেন থামছে না? আমেরিকা কি পারে না? আমেরিকা পারে, ইচ্ছা করলেই পারে, কিন্তু আমেরিকা করবে না। এখন প্রশ্ন হলো কেন করবে না? করবে না এই কারণে, মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকা মনে করে যে এটা যে কোনো সময় আরব বিশ্ব এক হয়ে যেতে পারে। যে কোনো একটা পরিস্থিতিতে এক হয়ে গেলে এখানে যে তেল যে বাণিজ্য, সেই তেল বাণিজ্য আর আমার নিয়ন্ত্রণে থাকবে না। সুতরাং তাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করো। ইসরায়েলের হচ্ছে একটা ছোট্ট ভূখণ্ড। এখন তারা আরব
ভূখণ্ড দখল করতে করতে এগোচ্ছে। এখন তারা বাফার জোন করতে চাচ্ছে, যেই বাফার জোনটা মানে আরও ইসরায়েলের 3-4 গুণ বড়। গোলান মালভূমি, যেটা সিরিয়ার গোলান মালভূমি অলরেডি তারা দখল করে নিছে। গাজার অর্ধেকের বেশি দখল। তারা লেবাননের 10% দক্ষিণ লেবানন, তারা ওইটাকে নিয়ে সিরিয়া এবং পশ্চিম তীর গাজার বিশাল অংশ নিয়ে একটা বাফার জোনের কথা বলছে যে এই জোনটা যদি হয় তাহলে ইসরায়েল নিরাপদ থাকবে এবং এই জোনটার মানে পাহারা দেবে। তারা আসলে পাহারা দেবে না, ওই বাফার জোনের নাম করে আস্তে আস্তে তাদের মানে জনবসতিটা বাড়াবে, তাদের মানে দেশটাকে বড় করবে। এবং এই টোটাল এই প্ল্যানটা যদি কার্যকর করতে পারে তাহলে ইসরায়েল হবে আর একটা বিশাল দেশ। তাহলে তখন কি হবে, তখন সহসাই ইসরায়েল আক্রান্ত হবে না। যদি আরব দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তখন বিশাল ইসরায়েলের সাথে তারা কুলায় উঠতে পারবে না। এইটা হচ্ছে আলটিমেট লক্ষ্য। এই কারণে ওই যুদ্ধ একদিকে থামে, আরেক দিকে কিন্তু ফুঁসে ওঠে, কখনোই কিন্তু থামবে না। এবং এমন এমন কিছু জিনিস রেখে দেবে যেখানে সবসময় ইসরায়েল ওই যুদ্ধ মধ্যে থাকবে। ইসরায়েলকে যুদ্ধ কখনোই থামাবে না। ইসরায়েল হচ্ছে এটা টুলস, আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করে করে আস্তে আস্তে তার হচ্ছে এই ভূখণ্ড দখল করতে থাকে। অলরেডি দক্ষিণ লেবাননের একটা বড় অংশ তারা দখল করে ফেলছে, গাজার অর্ধেকের বেশি দখল করে ফেলছে, গোলান মালভূমি দখল করে ফেলছে। তো কারণটা কি করতেছে? এই কারণে যে ওই অঞ্চলগুলি তো সে বাফার জোন গড়ে তুলবে। এবং ইসরায়েলের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতি যেদিন হলো, পরের দিনই তারা অ্যাম্বুলেন্স বহরের উপর হামলা চালাইছে। এটা হচ্ছে নীল নকশা। এই নীল নকশা যতক্ষণ না বাস্তবিত না হবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে আসলে শান্তি থামবে না। আমাদের মনে হচ্ছে যে আচ্ছা হরমুজ প্রণালী ছেড়ে দিলেই তো থেমে যায় ইরান। না, তখন তাদের এমন এমন কিছু ইস্যু মানে তারা তুলবে যে ইরান আর মানতে চাইবে না, তখন আবার যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে তারা ইরানকে ক্লান্ত করতে চায়। আর আমাদের বেকুব এই আরব দেশগুলো এই ইসরায়েল এবং আমেরিকার এই পরিকল্পনা বুঝেও তারা বুঝতেছে না তা না, বোঝে সবই। তারা মনে করে আচ্ছা ঠিক আছে, এইভাবেই আমি আরামায়েশ আমার রাজতন্ত্র আমি টিকায় থাকবো, আমি বেশি আর করবো না। বেশি করলে যদি জনগণ যদি আবার রিভোল্ট করে, এই হচ্ছে দুর্ভাগ্যজনক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের। হ্যাঁ ভাই, একটা প্রসঙ্গ দিয়ে শেষ করব। আপনি আমাদের আলোচনার শুরুতেই জানাচ্ছিলেন যে আপনিও আওয়ামী ফ্যাসিবাদের একজন ভিকটিম, এবং আপনাকে একটি টেলিভিশন চ্যানেল থেকে একটি এজেন্সির চাপে চাকরিচ্যুত বা আপনাকে ফোর্স রিজাইন করানো হয়েছে। তো আসলে আপনার অপরাধটা কি? কেন আপনাকে এই মানে তখন আওয়ামী শাসন আমলের সেই ভিকটিম হতে হলো? যেটা হলো কি, আওয়ামী লীগের ওই যে শেষের দিকে তারা সমালোচনা আর সহ্য করতো না। 2018 সালের তাদের যে নির্বাচন, সেই নির্বাচনের তো দিনের ভোট রাতে হয়েছে। এই বিষয়গুলো আমি একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন এই আলোচনাগুলো করি, দিনের ভোট রাতে হচ্ছে, তখন স্ক্রলে আসে মোস্তফা ফিরোজ, বার্তা প্রধান বা হেড অফ নিউজ বাংলাভিশন। এই জায়গাগুলো মনে হয় যেন তারা একটা এই ধাক্কাটা লাগে। তো সুতরাং আমাকে যদি চাকরিচ্যুত করতে পারে, আমি যদি এমনি টকার হই, তখন যদি আমার মনে হয় বিপজ্জনক আলোচক আমি, তাহলে আমাকে আগামী 3 মাস আউট অফ স্ক্রিন রাখলো, গুরুত্বপূর্ণ সময়গুলো আমাকে ডাকলো না। কিন্তু আমি নিজে যদি বসে থাকি একটা চ্যানেলে, তাহলে তো আমার এই চ্যানেলটা কথা বলবে, অন্য চ্যানেলে যেও কথা বলবো। এইটাই তো হলো সমস্যা, যে গণমাধ্যমের এই যে স্বাধীনতা ক্ষুণ্ণ করা, তল্পিবাহক গণমাধ্যম গড়ে তোলা, এই যে প্রবণতাটা, এই প্রবণতারই আমি শিকার হয়েছি। যে আমি যেহেতু একটা দায়িত্বের থেকে আমি কথা বলতাম, এই কথাটা তারা সহ্য করতে পারেনি, যার জন্য আমাকে সেখানে ভিকটিম হইতে হয়েছে। ভাইয়া, এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে এবং এশিয়া পোস্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা। প্রিয় দর্শক, আলাপনের এই পর্বে আমাদের অতিথি ছিলেন খ্যাতিমান সাংবাদিক মোস্তফা ফিরোজ। আমরা হাজির হব নতুন সময়ে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।